পুলিশের কার্যক্রমে স্বাভাবিক হচ্ছে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, কাটছে চোর ডাকাত আতঙ্ক, ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরাও সহযোগিতার আশ্বাস। আত্মগোপনে রাজশাহীর সিটি মেয়র সহ বেশিরভাগ কাউন্সিলর, স্থবির কর্পোরেশন এলাকার নাগরিক সেবা কার্যক্রম, চরম দুর্ভোগে বাসিন্দারা। এখনো টনক নড়েনি মজুতদারদের, দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ। কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। এবং প্রায় 1 মাস পর খুলল দেশের সব প্রাথমিক বিদ্যালয়, শিশুদের কলকাকলিতে মুখর প্রাঙ্গণ, সহপাঠীদের উচ্ছ্বাস, ক্লাসে ফিরতে পেরে খুশি শিক্ষকরাও। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রাজশাহী বিভাগ, সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় স্বাভাবিক হচ্ছে রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি, কাটছে চোর ডাকাত আতঙ্ক, এতে স্বস্তি ফিরছে জনমনে। এদিকে ট্রাফিক পুলিশের কার্যক্রমের কারণে নিয়ন্ত্রণে এসেছে সড়কের শৃঙ্খলা, তবে এখনও তাদের সঙ্গে কাজ করছেন শিক্ষার্থীরা। আর পুলিশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস বিএনপির। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই রাজশাহীর থানাগুলো থেকে চলে যায় পুলিশ সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় রাত হলেই পাড়া মহল্লায় শুরু হয় চোর ডাকাত আতঙ্ক। তবে চলতি সপ্তাহে সীমিত পরিসরে জেলা ও মহানগরীর 20টি থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। থানাগুলোর নিরাপত্তায় এখনও অবস্থান করছেন সেনা সদস্যরা। স্বাভাবিক হতে শুরু করেছে নগরীর জীবনযাত্রা। বর্তমানে আমাদের রাজশাহী মোটামুটি স্বাভাবিক অবস্থানে আছে, আমরা মোটামুটি সুস্থিতেই আছি। ট্রাফিক ব্যবস্থা মোটামুটি ভালো হয়েছে, শিক্ষার্থী ভাইয়েরা আমাদের সাথে হেল্প করছে। সড়কের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক পুলিশের সঙ্গে এখনো কাজ করছেন শিক্ষার্থীরা। রেলগেটটা আমরা সবসময় দেখাশোনা করতেছি বা বিভিন্ন গাড়ি চেক করতেছি। বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যেরকম আমরা গ্রুপভাবে ভাগ হয়ে আমরা কাজ করছি। এদিকে জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সব ধরনের সহায়তার আশ্বাস বিএনপি নেতাদের। আমরা তাদেরকে আহ্বান করেছি, নির্দেশ দিয়েছি যাতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করে। ছাত্ররা এখন লিডিং আছে, যুবকরা এখন লিডিং আছে, তো আমরা তাদেরকে সার্বিক সহযোগিতা করছি। 1 নম্বর, অভ্যুত্থানের পর রাজশাহীর থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া অস্ত্রসহ বিভিন্ন সরকারি মালামাল অনেকেই ফেরত দিচ্ছেন থানায়। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পুলিশের কার্যক্রম নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে রাজশাহীর রেলগেট এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি এবং সিরাজগঞ্জ সদর থানায় আছেন রিঙ্কু কুণ্ডু। প্রথমেই যাচ্ছি রকির কাছে। রাজশাহী মহানগরীর রেলগেট এলাকায় আমরা অবস্থান করছি। মূলত রাজশাহীতে গত 2 দিন ধরে ট্রাফিক ব্যবস্থাপনা সচল হতে শুরু করেছে ধীরে ধীরে। রাজশাহী নগরীর যে এখন রেলগেট এলাকা আছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ট্রাফিক পুলিশ সদস্যরা তারা কিন্তু যানজট নিরসনে কিন্তু কাজ করছেন এবং এইভাবে কিন্তু বেশ কয়েকটি পয়েন্টেই ট্রাফিক পুলিশের যারা সদস্যরা আছে তারা কিন্তু কাজে যোগ দেওয়ার পর থেকে এই সড়কের যে যানজট নিরসনে তারা কিন্তু ব্যাপক কাজ করছেন, এমনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তাদের পাশাপাশি কিন্তু শিক্ষার্থীরাও বিভিন্ন মোড়ে মোড়ে এই ট্রাফিক ব্যবস্থাপনা সচল রাখতে তারাও কাজ করছেন। বিশেষ করে আপনারা জানেন যে বেশ 5 আগস্টের যে ছাত্র অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার সরকার দেশ থেকে চলে যাওয়ার পর থেকে কিন্তু ট্রাফিক ব্যবস্থাপনা কিন্তু ভেঙে পড়ার একটি অবস্থা হয়েছিল। সেখান থেকেই কিন্তু শিক্ষার্থীরা এই ট্রাফিক ব্যবস্থাপনাকে সচল রাখার জন্য তারা কিন্তু কাজ করেছে এবং তারা কিন্তু আমরা দেখেছি যে শিফট করে কিন্তু তারা কাজ করেছেন এবং বিভিন্ন মোড়ে মোড়ে তারা দায়িত্ব পালন করেছেন। আমরা দেখেছি বিভিন্ন গাড়িতে কিন্তু তারা চেক করেছেন, তল্লাশি করেছেন এবং ট্রাফিক পুলিশের পাশাপাশি এখন শিক্ষার্থীরাও কাজ করছেন। বিশেষ করে যেসব মোড়ে ট্রাফিক পুলিশের সদস্য আছে সেই মোড়গুলোতে শিক্ষার্থীরা নেই, অন্য অন্য যে মোড়গুলো আছে সেইগুলোতে তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা বিভিন্ন গাড়িতে যে তল্লাশি করছেন সেই গাড়িগুলোতে কিন্তু তারা একটি টোকেন দিচ্ছেন। এই টোকেনটি দেখালে পরবর্তী যে চেকপোস্টগুলো রয়েছে সেই চেকপোস্টগুলোতে কিন্তু তল্লাশি বা সেই গাড়িগুলোকে আর ধরা হচ্ছে না। এভাবেই কিন্তু রাজশাহী মহানগরীর যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটিকে সচল রাখার যে চেষ্টা তারা করা হচ্ছে। আমরা ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেহেতু তারা ধীরে ধীরে কর্মস্থলে ফিরেছেন এবং তারা কাজ শুরু করেছেন, আজকে তারা রাত 8টা পর্যন্ত তাদের এই শিফট করে কিন্তু এই ডিউটি পালন করছেন এবং ধীরে ধীরে তাদের এই ট্রাফিক ব্যবস্থাপনা আরও সচল হবে যখন তাদের আরও সহকর্মীরা যোগ দিবেন। যদিও এখন
প্রতিটি মোড়ে মোড়ে এই ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু নেই, তবে কয়েকদিনের মধ্যে এই পরিস্থিতি একেবারে স্বাভাবিক হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর। এখন আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে সহকর্মী রিঙ্কু কুন্ডুর কাছে সেখানকার পরিস্থিতি জানতে। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিরাজগঞ্জের 12টি থানার কার্যক্রম। আমরা কথা বলেছি পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের সাথে, তিনি যেটি জানিয়েছেন যে সিরাজগঞ্জের যে 12টি থানা রয়েছে সেই থানায় আইনি যে কার্যক্রম সেগুলো কিন্তু আসলে শুরু হয়েছে। শুধুমাত্র এনায়েতপুর থানার যে ভবনটি রয়েছে সেটি অনেকটাই আন্দোলনের দিন ক্ষতিগ্রস্ত হয়, সেটি অস্থায়ীভাবে চালু করা হয়েছে। তবে সবগুলো থানাতেই কিন্তু আমরা দেখেছি যে আইনি যে কার্যক্রম অর্থাৎ তাদের ভিতরে যে কার্যক্রম সেগুলো কিন্তু আসলে সচল রয়েছে। আমরা এখন আছি সিরাজগঞ্জ সদর থানার কার্যালয়ে এবং এখানে আমরা দেখেছি যে সকাল থেকে অনেকে এসেছে তাদের জিডি করতে বা আইনি সহায়তা, আইনি যে পরামর্শ, যে আইনি কার্যক্রম সেগুলো আমরা সদর থানার ভিতরে আমরা দেখেছি যে সকাল থেকে লোকজন আসছে এবং সেই কার্যক্রমগুলো চলছে। এবং শহরের সড়কের কথাগুলো যদি বলি, সড়কের আমরা দেখছি যে সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে কিন্তু ট্রাফিক পুলিশ কাজ করছে, সেই সাথে ট্রাফিক পুলিশের সাথে কিন্তু কাজ করছে আনসার সদস্য এবং ফায়ার সার্ভিস কর্মীরা, সেই সাথে তাদের সার্বিকভাবে সহায়তা করছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা তাদের যে প্রতিদিনই তাদের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক পুলিশের সাথে তারা কিন্তু আসলে যানজট নিরসনে কাজ করছে এবং তারা অনেক সময় গাড়ির কাগজপত্র যে দেখভাল সেটি কিন্তু আসলে ট্রাফিক পুলিশকে তারা সহায়তা করছে। তো সার্বিকভাবে বলা যায় সিরাজগঞ্জে যে 12টি থানা রয়েছে সেই 12টি থানায় কিন্তু আসলে আইনি যে কার্যক্রম সেটি কিন্তু ধীরে ধীরে সচল হচ্ছে এবং মানুষের মধ্যেও কিন্তু যে আস্থা সেটি কিন্তু আসলে ফিরে যাচ্ছে এবং স্বস্তি কিন্তু আসলে প্রকাশ করেছে জনসাধারণ। তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে থানার কার্যক্রমের সবশেষ খবর। পুলিশের কার্যক্রমের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম রাজশাহী এবং সিরাজগঞ্জে। সরকার পতনের পর আত্মগোপনে চলে গেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ অধিকাংশ কাউন্সিলর। সব সেবা স্থবির হয়ে পড়ায় চরম দুর্ভোগে নগরবাসী। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে সাইফুর রহমান রকির রিপোর্ট। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার পতনের পরপরই গা ঢাকা দেন সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন সহ 26 জন কাউন্সিলর। জনপ্রতিনিধি না থাকা ও ভঙ্গুর অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা কার্যক্রম ও ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন নাগরিক সেবা। স্বাস্থ্যসেবা, পরিষ্কার পরিচ্ছন্ন সেবা, আরও যে নাগরিক সুবিধাগুলো যেগুলো পেয়ে থাকে কাউন্সিলরের চেম্বার থেকে, যেটা সিটি কর্পোরেশন প্রদত্ত সেবা আমরা পেয়ে থাকি, টোটালটাই এখন বন্ধ আছে। অনেক ভোগান্তি হচ্ছে, কারণ এখন তো আমরা জরুরি সেবাগুলো পাচ্ছি না। এদিকে নগর ভবন ও ওয়ার্ড কাউন্সিলরদের কার্যালয়গুলোতে এখনও তালা ঝুলছে। এ অবস্থায় দ্রুত নাগরিক সেবা চালু করার দাবি নগরবাসীর। তবে কবে নাগাদ ওয়ার্ড ভিত্তিক সেবা কার্যক্রম স্বাভাবিক হবে তা নিশ্চিত করে বলতে পারেননি কর্মচারীরা। ওয়ার্ড কাউন্সিল অফিসে বন্ধ আছে, ভাঙচুর হয়েছে এবং অনেক আগে যে ঘটনাগুলো ঘটেছে। নাগরিক সার্টিফিকেট, বাচ্চার জন্ম নিবন্ধনের জন্য আসছে, কিন্তু আমাদের ঘরে কিচ্ছু নাই বলে আমরা কোনো সেবা দিতে পারবো তাদেরকে, কিছু নাই। যত দ্রুত সম্ভব যে সেবাগুলো ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে হবে, জনগণ ঘুরে যাচ্ছে এসে। সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী জানান, জনপ্রতিনিধিরা অনুপস্থিত থাকলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনায় পরিচালিত হবে সব কার্যক্রম। নির্বাচিত জনপ্রতিনিধিরা যদি অনুপস্থিত থাকে সেক্ষেত্রে সিটি কর্পোরেশন আইন অনুসারে যে বিধান রয়েছে সেই বিধানের আলোকে স্থানীয় সরকার বিভাগ, আমাদের যে নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়, তারা নির্দেশনা দেবেন। সিটি মেয়র ও কাউন্সিলরদের মধ্যে কয়েকজন ভারতে পালিয়ে গেছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে। দর্শনা সীমান্ত দিয়ে পালাতে গিয়ে আটক হয়েছেন নগরীর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রজব আলী। রাজশাহী সিটি কর্পোরেশনের মোট জনসংখ্যা প্রায় 8 লাখ। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কিছুটা কমলেও স্বস্তি ফেরেনি রাজশাহীর আলুর বাজারে। পাইকারি বাজারে প্রতি কেজিতে 2 থেকে 5 টাকা কমলেও তা যৌক্তিক নয় বলছেন ক্রেতারা। এদিকে দাম কমায় হিমাগার থেকে আলু বের করছেন না মজুতকারীরা। সংশ্লিষ্টরা বলছেন শিগগিরই হিমাগারে মনিটরিং বাড়ানো হবে। হাবিবুর রহমান পাপ্পুর ছবিতে মদদ রানার রিপোর্ট। সরকার পতনের পর থেকে বন্ধ রাজশাহীর রাজ কোল্ড স্টোরেজে আলু বেচাকেনা। জেলার সবচেয়ে বড় হিমাগারে 4,20,000 বস্তা আলু মজুত থাকলেও বিক্রি বন্ধ রেখেছেন মজুতকারীরা। খরচ আছে 10 টাকা, 2 কেজি ঘাটতি আছে, তাতে 48 টাকা পড়তা পড়ে আছে, তাতে কৃষকেরও লাভ হয়েছে না। কৃষক পাটি বিক্রি করে ব্যবসায়ীরা যে কিনে, এটার ভিতরে দামের ভিতরে
সমঝোতা আসছে না এখন, যার জন্য বেচা বিক্রি একটু কম। পবা উপজেলার বেঙ্গল কোল্ড স্টোরেজ সহ কয়েকটি হিমাগার থেকে বাজারে অল্প পরিমাণে আলুর সরবরাহ থাকলেও জেলার ৩৮টি হিমাগারের বেশিরভাগই বন্ধ। ব্যবসায়ীরা জানান, সরকার পতনের আগে পাইকারি বাজারে ৫৫ টাকা ও খুচরা বাজারে আলু বিক্রি হয় ৬০ টাকা। বর্তমানে ৫ টাকা কমে প্রতি কেজি আলুর পাইকারি দর ৫০ ও খুচরা বাজারে ৫৫ টাকা। এ কারণে বিক্রি বন্ধ রেখেছেন তারা। ওই দেওয়ার অনুকূলে ছিল না, প্রোডাকশন মাত্রা কম, সেখানে ওই কারণে দেখা যাচ্ছে হিমাগারে নিয়ে এসে যাদের পার্টির কাছে সেল করতেছে সেখানে ধরেন লস হচ্ছে। ভোক্তারা জানান, বেশি মুনাফার আশায় অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করছে অসাধু সিন্ডিকেট। শিক্ষার্থীরা জানান, খুচরা বাজারে আলুর কেজি সর্বোচ্চ যৌক্তিক দাম প্রতি কেজি ৫০ টাকা। তারা আলু কিন্তু চাহিদা মতো ছাড়ছে না, সবসময় বাজারে একটা গ্যাপ করে রাখছে, যার কারণে কিন্তু আলুর মূল্যটা বৃদ্ধি হচ্ছে। আলুর বাজার স্থিতিশীল রাখতে কাজ চলছে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারে স্বচ্ছতা আসলে পণ্যের দামে কিছুটা অবশ্য পজিটিভ রেজাল্ট পড়ে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কৃষি বিভাগের তথ্য মতে রাজশাহীতে এবছর আলু উৎপাদন হয়েছে ৯ লাখ টন, আর জেলায় আলুর চাহিদা বার্ষিক ৮০,০০০ টন। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মনিটরিংয়ের প্রভাব পড়েছে চালের বাজারে। সপ্তাহ ব্যবধানে নওগাঁয় সব ধরনের চালের দর বস্তা প্রতি কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, কঠোর নজরদারির কারণে মজুদ চাল বাজারে ছাড়ছেন মিলাররা, আর সড়কে চাঁদাবাজি না থাকায় কমেছে ট্রাক ভাড়া। রকিবুল ইসলামের ছবিতে এমআর রকির রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের পর বাজার মনিটরিংয়ে নামেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে যোগ দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই মধ্যে নওগাঁয় পাইকারি মোকামে কমতে শুরু করেছে চালের দাম। সপ্তাহ ব্যবধানে সব ধরনের চালের দর বস্তাপ্রতি কমেছে ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। খুচরা ব্যবসায়ীরা বলছেন, শক্ত নজরদারির কারণে মিলাররা মজুদ চাল বাজারে ছাড়ছেন, এ কারণে কমছে দাম। ধানের দাম যদি কম না হয় আমরা কিন্তু চাল দিতে পারবো না, কিন্তু ধানের দাম মানুষ যারা মজুদ করছিল, যারা ভাবছিল ধানের দাম আরও বাড়বে, এই সেন্টিমেন্টটা নাই। ছাত্র এবং প্রশাসনের বাজারটা মনিটরিংয়ের কারণে ঊর্ধ্বমুখী বাজারটা এখন নিম্নমুখী হয়েছে। এদিকে সড়কে হয়রানি চাঁদাবাজি না থাকায় ট্রাক ভাড়া ৫,০০০ থেকে ৬,০০০ টাকা কমেছে বলে জানান চালকরা। দাম কমায় স্বস্তিতে ভোক্তারা। চালের দামটা যেভাবে কমে লাগছে, এই চালের দামটা যদি আশা করা যায় একটু আরও কমে যায়, আমরা সাধারণ মানুষ অনেক অবশ্য আরাম পাবো এবং স্বস্তি পাবো। গন্ডগোলের আগে ভাড়া ছিল ১৬-১৮ হাজার টাকা, কিন্তু সে ভাড়া এখন কমে গেছে। মিল মালিক সমিতি বলছে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমাবদ্ধতার কারণে ব্যবসায়ীরা নগদ টাকার জন্য অধিক হারে মজুদ চাল বাজারে ছাড়ছেন। চালের বাজার কিন্তু খুব একটা চাহিদা ছিল না, মাঝখানে চাল গাড়িগুলো যায়নি। ট্রাক আমরা ২-৩ দিন থেকে চালু করেছি, যেহেতু চাল প্রোডাকশন ছিল, আমাদের আগেকার অর্ডার নেওয়া ছিল, সেই চালগুলো আমরা মোটামুটি ডেলিভারি দিচ্ছি। তো ধানের বাজার যদি গতি নিচের দিকে আরও যায়, তাহলে তো চালের বাজারটাও স্বাভাবিকভাবে একটু কমবে। ট্রাক বন্দোবস্ত সমিতির তথ্যমতে নওগাঁ থেকে প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় বর্তমানে ১৫০ থেকে ১৮০ ট্রাক চাল সরবরাহ করা হচ্ছে। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। প্রায় ১ মাস বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। এতে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের পিছিয়ে পড়ার দুশ্চিন্তায় অভিভাবকরা। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের সিলেবাস শেষ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। চিরচেনা রূপে ফিরেছে স্কুলগুলো। শ্রেণীকক্ষে পড়ালেখার পাশাপাশি শিশুদের কলকাকলি আর খেলাধুলায় মুখর প্রাঙ্গণ। দীর্ঘ প্রায় ১ মাস বন্ধ ছিল স্কুলগুলো। বাড়িতে বসে অনেকটা অধৈর্য হয়ে পড়েন শিক্ষার্থীরা। অবশেষে সহপাঠীদের সঙ্গে আবারও শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এতদিন বাসায় বসেছিলাম, ভালো লাগে না। স্কুলে এখন সব বন্ধুদের সাথে দেখা করতে পারছি, খেলা করতে পারি। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আনন্দ করছি। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা বন্দি ছিলাম। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। চান শিশুদের নিরাপত্তাও। বাচ্চাদের লেখাপড়া হচ্ছে না, একটা কেমন জানি লাগতো। আমাদের বাচ্চা কাচ্চারা নিরাপদে স্কুলে আসুক। যদিও শিক্ষকরা বলছেন, দীর্ঘদিনের বিরতিতে পাঠদানে তেমন একটা প্রভাব পড়বে না। আশা করব যে আমরা খুব সহসাই শিক্ষণ ঘাটতিটা দূর করতে এবং বাচ্চাদের উপস্থিতি যেন আরো বাড়ে। অভিভাবকদের বলবো, নির্ভয়ে স্কুলে পাঠান। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় খুলেছে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য পরিবেশ ফিরে এসেছে। গত ১৭ জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফারজানা, সময় সংবাদ।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে নওগাঁর বিএম ল্যাবরেটরি স্কুলে আছেন এমআর রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আন্দোলন শুরু হয়েছিল জুলাইয়ের দিকে এবং জুলাইয়ের এই আন্দোলনকে ঘিরেই পরবর্তীতে 2 দফা কারফিউ দেওয়া হয় এবং এই কারফিউ এবং কোটা বিরোধী আন্দোলন সব মিলে কিন্তু গত 17 জুলাই থেকে এই প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় এবং বন্ধ ঘোষণার পর থেকেই শিক্ষার্থীরা কিন্তু ঘরের তারা অনেকটা পড়ালেখার বাইরে একরকম ছিলেন এবং বিদ্যালয়ের বাইরে ছিলেন। তবে এই প্রায় 28-29 দিনের পর আজকে আবার নতুন করে এই বিদ্যালয়গুলো খোলা হয়েছে এবং বিদ্যালয় খোলার পর থেকেই আমরা দেখছিলাম সকাল থেকেই যারা শিক্ষার্থী তারা কিন্তু বিদ্যালয়ে বেশ স্বতঃস্ফূর্ত এবং একটা উচ্ছ্বাস নিয়ে এই বিদ্যালয়গুলোতে এসেছেন এবং প্রায় 1 মাস পর তারা বিদ্যালয়ে এসে শিক্ষকদের সঙ্গে তাদের একটা সৌহার্দ্য সম্প্রীতি গড়ে উঠছে এবং অনেকে কথা বলছেন বন্ধু বান্ধবদের সঙ্গে একটা নতুন প্রায় 1 মাস পর তাদের এই বিদ্যালয়ে আসার পর দেখা সাক্ষাৎ হয়েছে। সব মিলে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন একটা প্রাণের উচ্ছ্বাস তাদের ভিতরে আমরা লক্ষ্য করছি এবং পড়ালেখার একটা নতুন উদ্যম তাদের দিক থেকে কিন্তু আবার তারা প্রকাশ করছেন এবং পড়ালেখার আসলে একটি সুস্থ ধারার পরিবেশ বজায় রাখার জন্য কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের দিক থেকে কিন্তু সবসময় দাবি করা হচ্ছে এবং তারা বলছেন যে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা যেমন যেন দীর্ঘ সময় বিদ্যালয় বন্ধ না থাকে এবং পড়ার টেবিলে শিক্ষার্থীরা থাকে, তাদের সিলেবাসের বিষয় রয়েছে এবং যে সিলেবাস রয়েছে সিলেবাসের পরীক্ষার রুটিন রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু শিক্ষার্থীর দিক থেকে বলা হয়েছে যে তারা নিয়মিত পড়ার মধ্যে থাকতে চান এবং এরকম পরিস্থিতি যে পরিস্থিতিটা আসলে একটা দীর্ঘ প্রায় 1 মাস তারা বাইরে থাকার কারণে পড়ালেখা বা সার্বিক তাদের যে রুটিন এটা কিন্তু কিছুটা হলেও ব্যাহত হয়েছে এবং এই ব্যাহত বা পড়ালেখার যে ছন্দপতন এটাকে কাটিয়ে তোলার জন্য তাদের কিন্তু এখন বিদ্যালয়ে নিয়মিত ক্লাসের উপস্থিতি তারা কামনা করছেন এবং শিক্ষকরাও বলছেন যে গ্যাপটা রয়েছে যে শূন্যতা তৈরি হচ্ছে এই শূন্যতা পূরণের জন্য কিন্তু তাদের রুটিন গুলোকে পরিবর্তন করে নতুন আঙ্গিকে আরো অধিক হারে যেন তারা শিক্ষার্থীদের পড়াশোনার মনোযোগী করতে পারেন, সিলেবাসটা যেন শেষ করতে পারেন, এই বিষয়গুলো শিক্ষকদের দিক থেকে কিন্তু তাগিদ দেওয়া হচ্ছে বা এই ক্লাসে তারা তুলে ধরছেন। এবং সব মিলে আমরা যে বিষয়টি দেখছিলাম বিদ্যালয়ের আজকে যদিও 1 মাস পর খোলা হয়েছে শিক্ষার্থীদের একটা দারুণ উচ্ছ্বাস আমরা লক্ষ্য করছি এবং নতুন একটি সরকারের এই 1 মাসে তারাও কিন্তু বিভিন্ন সময় আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলেন বলছেন এবং একটা উদ্দীপনার মধ্য দিয়ে নতুন পরিবেশে নতুন এই ক্লাসে তাদের ভিতরে কিন্তু এক ধরনের উদ্যমতা আমরা দেখছিলাম এবং এই উদ্যমতার মাঝে তাদের দিক থেকে যে বিষয়টি বলা হয়েছে যেহেতু হাতে সময় খুব কম রয়েছে কম সময়ের মধ্যে তাদের এই সিলেবাসটা শেষ করতে হবে এবং সিলেবাস শেষ করতে গিয়ে কিন্তু বাড়তি পড়ার কথা তারা বলছেন, বাড়তি ক্লাসে তারা মনোযোগী হওয়ার কথা বলছেন এই বিদ্যালয়গুলোতে। এই ছিল সার্বিক 1 মাস ছুটি থাকার পর বিদ্যালয়গুলো যে সরব উপস্থিতি শিক্ষার্থীদের সেই খবর আমার কাছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিচারের দাবিতে রাজশাহীতে অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। সকালে নগরীর ভুবনমোহন পার্কে এই কর্মসূচিতে অংশ নেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠন। নেতাকর্মীরা অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, এজন্য তার বিচার দেশের মাটিতেই করার দাবি জানান তারা। এজন্য সব ধরনের পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান করেন নেতাকর্মীরা। মহাপরিচালক সহ স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছেন চিকিৎসকরা। দুপুরে রাজশাহী মেডিকেল কলেজে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় তারা জানান বছরের পর বছর স্বাস্থ্য ক্যাডারের চিকিৎসকদের পদোন্নতি না দিয়ে সেই পদে অবৈধভাবে অ্যাডহক ও প্রকল্পের চিকিৎসকদের পদায়ন ও নিয়োগ দেওয়া হয়েছে। সব ধরনের অবৈধ নিয়োগ, পদায়ন, পদোন্নতি ও চুক্তিভিত্তিক নিয়োগের বাতিলের দাবি জানান তারা। কোটি টাকা খরচ করে অবকাঠামো সংস্কার করা হয়, অথচ বিদ্যুৎ সংযোগ না থাকার অজুহাতে বছরের পর বছর পড়ে আছে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের 3টি হল। আর কর্তৃপক্ষ জানায় বিদ্যুতের একটি সাবস্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলগুলো। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 2009 সালে ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের পর বন্ধ ঘোষণা করা হয় বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের শেরিবাংলা, শহীদ তিতুমির ও শহীদ আক্তার আলী মুন হল। এগুলোর মধ্যে 2016 সালে আক্তার আলী মুন হল ও 2019 সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হয়। এখনও বিধ্বস্ত শেরিবাংলা হল। অন্যদিকে ছাত্রীদের জন্য 2019 সালে নির্মাণ করা হয় নতুন একটি হল, অথচ এখনও চালু করা হয়নি হলগুলো।
হলগুলো চালু না হওয়ায় মেসে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের, এতে চরম বিপাকে তারা। আক্তার আলী মুন হল এবং শহীদ তিতুমির হল, এই দুটো হল সংস্কার করার পরও কিন্তু আজ পর্যন্ত খুলে দেওয়া হয়নি। ৬,০০০ টাকার মতন যে বাইরে ম্যাচগুলো আছে এগুলোতে খরচ হয়, কিন্তু হলগুলো যদি খোলা থাকতো সেই ক্ষেত্রে আমাদের দেখা যেত যে মাসিক ২,০০০ বা ২৫০০ টাকার মধ্যেই এটা কমপ্লিট হইতো। আক্তার আলী ও শহীদ তিতুমির হলে পরিবার নিয়ে বসবাস করছেন প্রতিষ্ঠানটির ৪র্থ শ্রেণীর ৪ জন কর্মচারী। তবে তাদের দাবি হলের মালামাল চুরি রোধেই সেখানে আছেন। এখন এখানে থাকে না ছাত্ররা, এখন এই যে কলেজেরই সব চাকরি করে তারা এখানেই থাকে। আমরা পহরা দিচ্ছি, এই হলটা পহরা দিচ্ছি না হলে চুরি চামারি হবে এই কারণে, তাছাড়া কিচ্ছু না। কলেজ কর্তৃপক্ষ জানায় বিদ্যুৎ সংযোগ না থাকায় হল চালু হয়নি। বিদ্যুতের একটি সাব স্টেশন নির্মাণ করা হলেই চালুর উপযোগী করা যাবে হলগুলো। ২-৩ মাসের মধ্যে আপনার কাজ শুরু হবে, পর্যায়ক্রমে চালু করবো। একবার হয়তো 3টা পারবো না, আমি প্রথমে মহিলা হলটা চালু করব, করে 2-1 মাসের মধ্যে আমি হয়তো ছেলেদের হলটা চালু করব। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীর সংখ্যা ২৫,০০০-এর বেশি। এত শিক্ষার্থীর বিপরীতে কলেজের 5টি ছাত্র হল ও মাত্র 1টি ছাত্রী হল রয়েছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। আরেকবার চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরে অজানা রোগে আক্রান্ত হয়ে গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে। আক্রান্ত হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মারা যাচ্ছে গবাদি পশু। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। আর নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রাণী সম্পদ বিভাগের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও শাহজাহান আলীর ছবি নিয়ে রিপোর্ট। বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ছে গরু। এরপর সামনের অথবা পেছনের মাংসপেশি ফুলে যাচ্ছে। অসুস্থ হওয়ার 4 থেকে 5 ঘন্টা পরেই মারা যাচ্ছে পশু। গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন চরে। এ অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কায় খামারিরা, এতে দিশেহারা তারা। খামারিদের অভিযোগ, শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। কোনো জায়গা ফুলেইছে, ফুলে যাওয়ার পর জায়গাটা টিপতে পচপচ করছে, করার পর লাক মুখ দিয়ে রক্ত উঠতে লাগছে, ওঠার পর 5 থেকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টার মধ্যে মারাইছে। সরকারি হাসপাতালে গেলে ওরা বলছে যে গরু নিয়ে এসো, তা আমরা হাজার হাজার গরু কিভাবে নিয়ে যাবো সরকারি হাসপাতাল? আমাদের অনেক গরু, হয়তো 200-250 গরু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আমরা এই ক্ষতিগ্রস্ত সরকারের কাছ থেকে বা কারোর কাছ থেকে আমরা সহযোগিতা পাচ্ছি না। প্রাথমিকভাবে গরুর বাদলা রোগ ধারণা করছে প্রাণী সম্পদ বিভাগ। তবে নমুনা সংগ্রহের পর রোগ নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস সংশ্লিষ্ট কর্মকর্তার। দীর্ঘ খরার পরে যখন বৃষ্টি হয় তখন এই রোগের যে ব্যাকটেরিয়ার স্পোরটা মাটির থেকে আমাদের যে লকলকা যে ঘাস, সে ঘাসে চলে আসে, আর এই লকলকা ঘাস যারা খাচ্ছে তাদেরই আক্রমণ করে দেয়। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে অন্তত 40,000 গরু লালন পালন করা হয়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পুলিশের কার্যক্রমে স্বাভাবিক হচ্ছে রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি, কাটছে চোর ডাকাত আতঙ্ক। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে শিক্ষার্থীরাও সহযোগিতার আশ্বাস। আত্মগোপনে রাজশাহীর সিটি মেয়র সহ বেশিরভাগ কাউন্সিলর। স্থবির কর্পোরেশন এলাকার নাগরিক সেবা কার্যক্রম, চরম দুর্ভোগে বাসিন্দারা। এবং এখনো টনক নড়েনি মজুতদারদের। দাম কমায় রাজশাহীতে হিমাগার থেকে আলু না ছাড়ার অভিযোগ। কঠোর বাজার মনিটরিংয়ে বস্তায় 150 টাকা পর্যন্ত কমেছে চালের দাম। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো খুলনা বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।